বিডিআর সদস্যরাই সেনাদের হত্যা করে, সেনাপ্রধানের সাফ কথা। কাদা ছোঁড়াছুড়িতে সার্বভৌমত্ব বিপন্নের শঙ্কা। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথই শ্রেয়, বললেন নাহিদ ইসলাম। নতুন দলে দায়িত্ব নিতে পদত্যাগ। দেরিতে নির্বাচন হলে কাদের স্বার্থ রক্ষা হবে, প্রশ্ন তারেক রহমানের। বিএনপির তাগাদা স্বাভাবিক বিষয়। রিসোর্টে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় সাজেকে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতি 50 কোটি টাকার, নিঃস্ব অনেকে। সংবাদ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি পারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ড সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, এতে কোনো সন্দেহ নেই। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য, এমন মন্তব্য করে পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি বন্ধ না করলে সবারই ক্ষতি হবে। রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মঙ্গলবার এসব কথা বলেন তিনি। বিডিআর বিদ্রোহে নিহত সেনা অফিসার সহ সভা স্মরণে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে রাওয়া ক্লাব কর্তৃপক্ষ। এতে অংশ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ না থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও আশঙ্কা করছেন তিনি। মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। সেনাপ্রধান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ সবাই একে অপরের বিরুদ্ধে বিষাদগারে ব্যস্ত, আর এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা সেনাপ্রধানের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করতেই শেখ হাসিনার নির্দেশে পিলখানা হত্যাকাণ্ড চালানো হয়, মন্তব্য বিএনপি মহাসচিবের। মির্জা ফখরুল বলেন, হত্যাযজ্ঞের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবি শিগগিরই পূরণ হবে। সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় চলে এক নির্মম হত্যাকাণ্ড। তৎকালীন বিডিআরের দরবার চলাকালে শুরু হয় হামলা ও গুলি। দুদিন ধরে চলা হত্যাযজ্ঞে 57 সেনা কর্মকর্তা সহ প্রাণ হারান 74 জন। পিলখানা শহীদদের স্মরণে সম্প্রতি দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে সরকার। সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সামরিক সচিবগণ, স্বরাষ্ট্র উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানেরা শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। বিজিবির মহাপরিচালক, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও শহীদ পরিবারের স্বজনেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পালন করা হয় 1 মিনিট নীরবতা। তদন্তের মাধ্যমে বের করে জাতিকে জানানো যে কারা নেপথ্যে ছিল এবং তাদেরকেও বিচারের আওতায় আনা। আমরা তো ওয়েট করেছিলাম যে আর্মি বাঁচাতে যাবে, তো যেহেতু আর্মি তখন বাঁচাতে যেতে পারে নাই, এটার পিছনে কে আছে কারা আছে এটা দেশ জাতি সবাই এখন জানে। এটা নিয়ে তদন্ত হচ্ছে, কমিশন হচ্ছে।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যার সুষ্ঠু বিচারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তা আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। পিলখানা শহীদদের প্রতি বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠন ও সংস্থাও শ্রদ্ধা জানায়। বিএনপির মহাসচিব বলেন, হত্যাকাণ্ডের যোগসাজশ থাকায় শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগসাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। দুদিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। নৃশংস পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠন ও শহীদ পরিবারের সদস্যরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায়ের কথা জানিয়ে পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সুসংহত করতে সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে ভূমিকা রাখা বেশি প্রয়োজন। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানে বিজয়ের পর ৮ আগস্ট ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। তথ্য সহ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দল গঠনের সিদ্ধান্ত এলে গুঞ্জন ওঠে দলটির শীর্ষস্থানীয় নেতৃত্বে যাচ্ছেন নাহিদ। অবশেষে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। বলেন, অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এখনো ব্যর্থ। সেই আকাঙ্ক্ষা পূরণে তাই রাজপথে থাকাকে জরুরি মনে করছেন তিনি। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। তবে দলে কোন ভূমিকায় যাচ্ছেন সে বিষয়ে ২৮ ফেব্রুয়ারি দল ঘোষণার দিন জানা যাবে বলে জানান তিনি। এদিকে এখনো সরকারে থাকছেন ছাত্র প্রতিনিধি ২ উপদেষ্টা। এখনো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে ২ জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনো দায়িত্ব রয়েছে, তারা এখনো সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার আরও শক্ত হবে বলেও আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। আন্দোলনের পরে এবং একই সাথে ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ রক্ষা করা হবে এটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকালে কুমিল্লা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এমন প্রশ্ন করেন। জেলার টাউন হল মাঠে কাউন্সিলের আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি। কাউন্সিলে প্রথমবারের মতো সরাসরি ভোটে নেতা নির্বাচন করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দল হিসাবে বিএনপি দেশে নির্বাচন চাইবে, নির্বাচনের জন্য তাগাদা দেবে, এটিই স্বাভাবিক বিষয়। বিএনপির নির্বাচনের দাবিকে কিছু মানুষ ও সংগঠন কেন অস্বাভাবিক বলতে চাইছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি তা খুঁজে দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন দেরিতে হলে কাদের সুবিধা হবে তাও গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে
ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 100টি অভিযোগ দাখিল করা হয়েছে। দুপুরে ভুক্তভোগী পরিবারের সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে এই অভিযোগ জমা দেওয়া হয়। সংগঠনটি জানায়, গুম হওয়া 100 জনের মধ্যে 95 জন এখনও নিখোঁজ। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবির সাবেক 60 কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে জানান আইনজীবী শিশির মনির। বলেন, ট্রাইব্যুনালে সঠিক বিচার প্রত্যাশায় স্বজনরা। অভিযোগগুলো দায়ের করেছে, আমরা এক্সপেক্ট করব দ্রুততম সময়ের মধ্যে এগুলো ইনভেস্টিগেশন হবে, প্রপার ঘটনার আদলে প্রপার লোককে আসামি করে ফরমাল চার্জ দায়ের করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু ইনভেস্টিগেট করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী তার সফট কপি এবং হার্ড কপি দুটোই আমরা ট্রাইব্যুনালের সামনেও ইনভেস্টিগেশন এজেন্সির সামনে আমরা জমা দিয়েছি। সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রিসোর্ট, রেস্টুরেন্ট ও স্থানীয়দের ঘরবাড়ি। আনুমানিক ক্ষতির পরিমাণ 50 কোটি টাকা বলছে প্রশাসন। আগুনে 35টি বসতবাড়ি পুড়ে যাওয়ায় চরম সংকটে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 মানুষ। দুর্গম এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেড়েছে আগুনের ক্ষয়ক্ষতি, বলছে ফায়ার সার্ভিস। সাজেকের ইতিহাসে ভয়াবহতম অগ্নিকাণ্ডে রিসোর্ট, রেস্টুরেন্ট ও দোকানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় সাজেকের রুইলিপাড়ার এই স্টোন গার্ডেনে রাত কাটিয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরার জনগোষ্ঠীর মানুষ। আগুনে লুসাই জনগোষ্ঠীর 16টি ও ত্রিপুরাদের 19টি বসতঘর পুড়ে যায়। সামান্য কিছু মালামাল ও আসবাবপত্র রক্ষা করতে পারলেও পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শেষ সম্বল হারানো মানুষেরা। আমরা তো কিছু রক্ষা করতে পারছি না, সব আমার আত্মীয় স্বজনের বাড়ি পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ আমাদেরকে যাতে সাহায্য করে, আমাদের অন্তত থাকার মতো হলে ব্যবস্থা করে দেয়। আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জরুরি খাবার ও আশ্রয় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাজেকের রিসোর্ট মালিকেরা। নিঃস্ব মানুষদের সহায়তায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। আমার রিসোর্ট প্রায় 40 লাখের উপরে হবে, প্লাস হবে, পুড়ে গেছে। এখন সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক। ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ রিসোর্ট কাঠের বাড়ি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রিসোর্টে পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় আগুন নেভানো যায়নি, জানালেন কর্মকর্তা। প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায় তাহলে আগুন বড় হতে পারে না। সাজেকে আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুপুরে ডাবল মুরিংয়ের বারিক বিল্ডিং মোড়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপপরিদর্শক আহলাদ ইবনে জামিল এবং এসআই জামিল। পুলিশ জানায়, ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের ধরতে যায় পুলিশ। এ সময় 2 পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ছিনতাইকারীরা। পরে 3 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী থানায় নিয়ে যায়। এ সময় দেশীয় অস্ত্র ও 2 লাখ টাকা জব্দ করা হয়। পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি সহ 30টির বেশি মামলা রয়েছে। 2 মাস আগেও একই এলাকা থেকে আটক হয়েছিলেন তারা। জামিন পেয়ে আবারও ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। মেন টাইম কিছু ওদের এই সাঙ্গবাঙ্গ নিয়ে পলানোর চেষ্টা করে। ওরা 3 জনকে ধরতেও সক্ষম হয় ওদের দস্তাদস্তির এক পর্যায়ে। তো আমাদের সাব ইন্সপেক্টর 2 জন ইনজুর্ড হয়। জামিলের হাতে বাম সাইডে প্লাস কান কেটে গেছে। সাভারের বিরুলিয়ায় ব্যাটারি কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্র বিস্ফোরণে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে খাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অলিউর রহমান ও ফয়েজ উদ্দিন ওই ব্যাটারি কারখানায় দিনমজুরির ভিত্তিতে কাজ করতেন। পুলিশ জানায়, কারখানার নিরাপত্তায় অগ্নি নির্বাপক যন্ত্র কেনে মালিকপক্ষ। সেসব যন্ত্র পিকআপ থেকে নামানোর সময় একটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফয়েজ উদ্দিন। অলিউর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ফায়ার এক্সটিংগুইশারের একটা মুখের সিপি ওটা খুলে একটা বিস্ফোরণ ঘটে, দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ওইখানে একজন নিহত হয়, ফয়জুদ্দিন এবং অপর একজন মেডিকেলে নেওয়ার পর সেখানে মৃত্যুবরণ করে। প্রবাসী কল্যাণ, পানি সম্পদ ও বিমান এবং পর্যটন এই ৩ মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে দুর্নীতি নিয়ে তৈরি প্রতিবেদন আজ দুদকে উপস্থাপন করেছে দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটি। দুপুর 12:30 থেকে বিকাল 3টা পর্যন্ত দুদক চেয়ারম্যানের সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে কমিটি সাংবাদিকদের জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর রাডার কেনায় দুর্নীতির বিষয়টি তুলে ধরা হয়েছে। 6টি বিমানবন্দরে তার নেতৃত্বে সিন্ডিকেট উন্নয়নের নামে হাজার কোটি টাকা আত্মসাৎ করে। পানি সম্পদ মন্ত্রণালয়ে এখনও আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির। এছাড়া শ্রমিক রপ্তানির নামে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। অন্যান্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়েও কাজ করছে কমিটি। অনুসন্ধান করে ভেরিফাই করে যে করা হচ্ছে তা না, উপস্থিত মুহূর্তে যে প্রবল উত্তেজনা আছে, দুর্নীতি বিরোধী মনোভাব জনগণের মধ্যে আছে, তারই একটা প্রতিকারের ব্যবস্থা। এখানে একটা কথা মনে রাখতে হবে, মানুষের স্বভাবের মধ্যেই দুর্নীতির প্রবণতা আছে, ন্যায়নীতির প্রবণতাও আছে। কোনো সময়ে কোনো সমাজে কোনো জাতির মধ্যে দুর্নীতির যাদের মধ্যে প্রবল তারা ক্ষমতাসীন হয়, এবং যারা দুর্নীতি চায় না, একটা ন্যায়নীতির ভিত্তিতে সমাজ চলবে, এটা তারা অধস্তন অবস্থায় চলে যায়। আওয়ামী লীগ আমলে সরকারি কেনাকাটায় ইজিপি ব্যবস্থা চালু হলেও দুর্নীতি বেড়েছে। টিআইবির অভিযোগ, ঠিকাদারদের যোগসাজশ ও রাজনীতিবিদদের কাছে জিম্মি সরকারি ক্রয় খাত। এমন চিত্র উঠে এসেছে গবেষণায়। 2012 থেকে টেন্ডারে কেনাকাটার 92% করে 10টি মন্ত্রণালয়। দুপুরে রাজধানীতে এসব তথ্য তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 2012 সালে কেনাকাটায় দুর্নীতি কমাতে চালু হয় ভার্চুয়াল কার্যক্রম ইজিপি বা টেন্ডার, কিন্তু আদতে দুর্নীতি কমাতে পারেনি এই উদ্যোগ। এমনটাই উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক গবেষণায়। টিআইবি বলছে 2012 থেকে 2024 সাল পর্যন্ত টেন্ডারে যত কেনাকাটা হয়েছে তার 92% করেছে মাত্র 10টি মন্ত্রণালয়। হাতে গোনা কয়েকজনই ঘুরে ফিরে কাজ পেয়েছেন, কখনো একক নামে, কখনো যৌথ মূলধনী প্রতিষ্ঠান খুলে কাজ বাগিয়ে নেওয়া হতো। আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যারা রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটির আরো ডিজিটালাইজড হয়ে আরো বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারি ক্রয় খাতকে জিম্মি করা হয়। দুর্নীতি কমাতে ইজিপি চালুর কথা বলা হলেও উল্টো প্রাতিষ্ঠানিক রূপ পায় দখলদারিত্ব। সরকারি ক্রয় খাত একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে জিম্মিয়ে ধসায় আছে, এবং সেটির এখনকার প্রেক্ষিতে আরো বেশি যে বার্তাটি আমাদের আজকের গবেষণায় আমরা দিতে চাই সেটা হচ্ছে, যখন হাত বদল হয় তখন নিয়ন্ত্রণ ঠিকই অব্যাহত থাকে, কিন্তু সেটি হাতের পরিবর্তন হয় শুধু। টিআইবি বলছে, এক যুগ ধরে 61% বেশি কাজ গেছে 5% ঠিকাদারের কাছে, যেখানে 10% ঠিকাদারের দখলে, 1%-এরও কম বাজার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতীতে সামাজিক সুরক্ষা খাতে অতিরঞ্জিত ব্যয় দেখানো হয়েছে। এ খাতের ব্যয় জিডিপির মাত্র 1.2%। বেসরকারি সংস্থা র্যাপিডের এক গবেষণায় এই চিত্র উঠে আসে। রাজধানীতে সিপিডির 2 দিনের সম্মেলনে সামাজিক সুরক্ষা নিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, এ খাতে যে বরাদ্দ দেয়া হয় তা লোক দেখানো। এর সুষম বণ্টনে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বয়স্ক, বিধবা ভাতা সহ দেশের সামাজিক সুরক্ষা খাতে 140টি কর্মসূচি চালু রয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের এক গবেষণায় উঠে আসে 6টি বড় স্কিমের মধ্যে শুধুমাত্র বয়স্ক ভাতাই প্রকৃত সামাজিক সুরক্ষা খাত হিসেবে বিবেচিত। যত বেশি প্রোগ্রামস তত বেশি মিনিস্ট্রি অফিসিয়ালসদের দৌড়াদৌড়ি,
তত বেশি দুর্নীতি দৌরাত্ম্য, তত বেশি হচ্ছে এটা ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। একটা প্রোগ্রামে আমরা খরচ করি 27%, সেটা কি? পেনশন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন, যেটা আসলে যদি আপনি মনে করেন যে সামাজিক সুরক্ষা খাতের উদ্দেশ্য হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করা, তাহলে কিন্তু সেটা তার উদ্দেশ্য না। বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা খাতের বন্টনে দুর্নীতি এড়াতে বেশি প্রোগ্রাম না নিয়ে 15 থেকে 20টি করা যেতে পারে, যেখানে বাড়বে সুবিধাভোগীর সংখ্যা, অপচয় হবে না সরকারি অর্থের। এই যে একবার দেওয়া শুরু করলেন 600 টাকা, এইটা যে কোন জন্মে চেঞ্জ হবে কোন, প্রত্যেক বছর মূল্যস্ফীতি হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো যেহেতু বাড়ে নাই, এই সবগুলো ভাতার কিন্তু রিয়েল ভ্যালু অনেক কিন্তু কমে যাচ্ছে। আলোচনায় সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ দেয়া হয় তা অতি নগণ্য এবং লোক দেখানো। এই প্রহসনটা অত্যন্ত রাজনৈতিক, কারণ আমাকে একটা সংখ্যা দেখাতে হবে। আমি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াই, একজন রাজনীতিককে বলতে হয় আমি এত এত লক্ষ মানুষকে এই টাকাটা দিয়েছি। কিসের জন্য? দারিদ্র্য বিমোচন করার জন্য। ওই টাকাটা একটা অপমান ছাড়া আর কিচ্ছু নয়। গবেষণায় উঠে আসে, শহর এলাকায় 2030 সালের মধ্যে সামাজিক সুরক্ষা খাতে সুবিধাভোগীর সংখ্যা আরও 20% বাড়বে। তাই এটি মাথায় রেখে আগামী বাজেটে এ খাতে বরাদ্দ রাখার পরামর্শ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।